Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ পার্ট 23। এর আগে আমরা টোটাল 22 পার্ট ডিসকাস করে নিয়েছি। প্রত্যেকটা পার্টেই আমরা 50টি করে জিকে ডিসকাস করি। টোটাল আমরা এখনও আপাতত 1100 জিকে ডিসকাস করে নিয়েছি। যারা এখনও দেখেনি সেই পার্টগুলি এই ভিডিওটি ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে একসাথে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে আমাদের টপিক হচ্ছে ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় ন্যাশনাল মুভমেন্ট। এই দুটি পার্ট থেকে এটা থেকে হাফ কোশ্চেন থাকবে ভারতের হিস্ট্রি থেকে, এবং ভারতের ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকবে হাফ কোশ্চেন। টোটাল 50টা কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, খাজান উল ফুতা গ্রন্থ থেকে কার রাজত্বকাল সম্পর্কে অনেক কথা জানা যায়? এটির অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজির রাজত্বকাল সম্পর্কে জানা যায়। কোন সুলতান প্রথম সুলতানি শাসন ব্যবস্থায় ভারতীয় মুসলমানদের নেওয়ার উদ্যোগ নেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা বারবার রিপিট হয় বিভিন্ন এক্সামে। অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন প্রথম সুলতান যিনি তার শাসন ব্যবস্থায় ভারতীয় মুসলমানদের নেওয়ার উদ্যোগী হন তিনি। কোন পাল রাজা বরেন্দ্রভূমি উদ্ধার করেন? অ্যান্সার হচ্ছে রামপাল। এটা WBCS মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো, এবং আদার্স যে কোনো গভর্নমেন্ট এক্সাম দেবে সবগুলোতেই কিন্তু এই কোশ্চেনগুলো প্রায় রিপিট হয়। দিব্যক কে ছিলেন? দিব্যক ছিলেন পাল যুগের কৈবর্ত বিদ্রোহের নেতা। বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? গোপাল। এই কোশ্চেনটা প্রায় বিভিন্ন এক্সামে রিপিট হয়। অতীশ দীপঙ্করের প্রকৃত নাম কি? অতীশ দীপঙ্করের প্রকৃত নাম হচ্ছে চন্দ্রপ্রভা। কোন সুলতান দিল্লির কাছে শ্রীনগর তৈরি করান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটির অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি শ্রীনগর তৈরি করেছিলেন। অতীশ দীপঙ্কর কার কাছ থেকে দীক্ষা নেন? অতীশ দীপঙ্কর নিয়েছিলেন দীক্ষা শিলারক্ষিতের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। মাৎসন্যায় শব্দটি কোথা থেকে পাওয়া যায়? এই শব্দটি পাওয়া যায় খালিমপুর অনুশাসন থেকে। তাবাকাত ই নাসিরি কে রচনা করেন? এটি রচনা করেছিলেন মিনহাজ উদ্দিন সিরাজ। কোন পাল রাজা উত্তরাপথ স্বামী নামে পরিচিত? দেবপাল। দেবপালকে বলা হয় উত্তরাপথ স্বামী। প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে এবং কত সালে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। অ্যান্সার হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ হয়েই 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে এই যুদ্ধে জয়ী কে হয়েছিল। আশা করি সবাই অ্যান্সারটি জানো, আমি সেজন্য অ্যান্সারটি বললাম না। পরের প্রশ্ন, লক্ষণ সেনের সময় কে বাংলাদেশ আক্রমণ করেন? অ্যান্সারটি হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি লক্ষণ সেনের সময় বাংলাদেশ আক্রমণ করেন। সুলপানি কে ছিলেন? সুলপানি ছিলেন বিজয় সেনের সময় গঠিত শিল্পী সংঘের প্রধান। আরেকবার বলছি দেখো, সুলপানি ছিলেন বিজয় সেনের সময় গঠিত শিল্প সংঘের প্রধান। বিজয় সেন প্রশস্তি কে লেখেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উমাপতিধর লিখেছিলেন বিজয় সেন প্রশস্তি। পঞ্চরত্ন কার রাজসভায় দেখা যায়? লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন দেখা যেত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটাও। দেবপালের দ্বিতীয় রাজধানী কোথায়? দেবপালের দ্বিতীয় রাজধানী হচ্ছে মুঙ্গের। শৈলেন্দ্র অধীশ্বর বালপুত্র দেব কার কাছে দুধ পাঠান? এটির অ্যান্সার হচ্ছে দেবপালের কাছে তিনি দুধ পাঠিয়েছিলেন। পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও বারবার রিপিট হয়। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ চর্যাপদগুলি কোন যুগে রচিত? এগুলি হচ্ছে পাল যুগে রচিত। কোন যুগে বাংলা ভাষার সৃষ্টি হয়? পাল যুগে বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল। ভাগ কি? ভাগ হচ্ছে এক প্রকার ভূমি রাজস্ব বা ভূমি কর। পবনদূত কাব্যটি কোন কাব্যের অনুকরণে রচিত? পবনদূত কাব্যটি কালিদাসের মেঘদূত কাব্যের অনুকরণে রচিত। কোন সেন রাজা পরমেশ্বর উপাধি নেন? অ্যান্সার হচ্ছে বিজয় সেন।
এই কোশ্চেনটাও বিভিন্ন এক্সামে এসেছে। পরমেশ্বর উপাধি নিয়েছিলেন বিজয় সেন। আমি যেগুলো বলি বিভিন্ন এক্সামে এসছে বা খুব ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে। ওই কোশ্চেনগুলো এসেছে বলেই আমি বলে রাখি, এবং ওই কোশ্চেনগুলো বারবার রিপিটও হয় এক্সামে। কত সালে বাংলায় প্রথম তুর্কিরা আক্রমণ করে? বাংলায় প্রথম তুর্কিরা আক্রমণ করে 1201 সালে। তোরমান কে ছিলেন? তোরমান ছিলেন হুনদের দলনেতা। আরবরা কত সালে সিন্ধু দেশ আক্রমণ করেন? আরবরা সিন্ধু দেশ আক্রমণ করেছিলেন 712 সালে। আরবদের সিন্ধু বিজয় কার নেতৃত্বে হয়? আরবদের সিন্ধু বিজয় মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে হয়। এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা পড়ব ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের ন্যাশনাল মুভমেন্ট। যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম দেখো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন? এটা আমরা খুব ছোটোবেলাতে পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 35টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ কবে স্থাপিত হয়? মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ স্থাপিত হয়েছিল 1849 সালে। তোমরা এটা কমেন্ট করে জানাবে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে স্থাপিত হয়? এটি 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। উইলিয়াম কেরি ওয়ার্ড ও জোসেফ মার্সম্যান স্থাপন করেছিলেন শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন। ভারতীয়দের মধ্যে কে প্রথম ব্রিটিশ সরকারের দেওয়া জাস্টিস অব দ্য পিস সম্মান পান? এটি পেয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই কোশ্চেনটা 90% এক্সামে রিপিট হয়। আরেকবার বলে দিচ্ছি, ভারতীয়দের মধ্যে কে প্রথম ব্রিটিশ সরকারের দেওয়া জাস্টিস অব দ্য পিস সম্মান পান? এই সম্মানটি পেয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে? ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট হলেন ওয়ারেন হেস্টিং। 76-এর মন্বন্তরের সময় ইংরেজি কত সালে হয়? দেখো 76-এর মন্বন্তর ইংরাজি হয়েছিল 1770 সালে এবং বাংলাতে হয়েছিল 1276 সালে বাংলা ক্যালেন্ডারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বঙ্গ, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1772 সালে, এবং ওই বছর থেকেই কলকাতায় বঙ্গের রাজধানী হয়। মানে পশ্চিমবঙ্গ বলতে তখন বাংলাদেশও পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, পুরো বঙ্গের রাজধানী তখন কলকাতায় হয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল বাংলা, বিহার এবং উড়িষ্যার উপর 1772 সালে, এবং 1772 সালেই কলকাতায় বঙ্গের রাজধানী হয়েছিল। ভারত শাসনের সময় ব্রিটেনের পার্লামেন্ট কবে রেগুলেটিং অ্যাক্ট গৃহীত হয়? রেগুলেটিং অ্যাক্ট গৃহীত হয় 1773 সালে। এবং এই কোশ্চেনটা অনেকবার আসে যে রেগুলেটিং অ্যাক্ট কে চালু করেন? এবং রেগুলেটিং অ্যাক্ট গৃহীত হয়েছিল ওয়ারেন হেস্টিংয়ের রাজত্বকালে বা আমলে। তিনি যখন গভর্নর জেনারেল ছিলেন তখন এটি চালু হয়েছিল। কলকাতা সীমারেখা কে কবে সুনির্দিষ্ট করেন? কলকাতার সীমারেখা সুনির্দিষ্ট করেছিলেন চার্লস কর্নওয়ালিস 1793 সালে। ভারতের ইংরেজি শিক্ষা ব্যবস্থা কে কবে শুরু করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কোশ্চেনটাও এক্সামে অনেকবার রিপিট হয়েছে। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক এবং উইলিয়াম অ্যাডাম 1834 সালে ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা শুরু করেন। আরেকবার বলে দিচ্ছি, ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা শুরু করেছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক এবং উইলিয়াম অ্যাডাম 1834 সালে। মনে রাখবে। রাজা রামমোহন রায় কোথায় কোন পদে শেষ চাকরি করেন? রংপুরের কালেক্টর জন ডিগবির সেরেস্তাদের পদে। আরেকবার বলে দিচ্ছি, রংপুরের কালেক্টর জন ডিগবির সেরেস্তাদার পদে। সেকালে বা সেই সময় ভারতীয়দের এটি ছিল সর্বোচ্চ পদ। সেই পদে চাকরি করেছিলেন রাজা রামমোহন রায় তার শেষকালে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কোন পদে শেষ চাকরি করেছিলেন? তিনি চাকরি করেছিলেন নিমকি বোর্ডের দেওয়ানির পদে, এবং তখন টাইম ছিল 1834 সালে 1 আগস্টে তিনি অবসর নিয়েছিলেন। এবার দেখো নেক্সট পেজ।
আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1815 সালে তার মানিকতলার বাড়িতে। তিনি প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা। এই কোশ্চেনটা প্রায় এক্সামে রিপিট হয় যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। আবার এমন কোশ্চেন আসে যেগুলো একটু স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামে আসে যে আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1815 সালে। ঠিক আছে। উপাসনা সভা স্থাপিত হয় কবে? উপাসনা সভা স্থাপিত হয়েছিল 1828 সালে। পরের প্রশ্ন, ব্যাপটিস্ট মিশনারির কোন ধর্মে দীক্ষিত ছিলেন? ব্যাপটিস্ট মিশনারিরা খ্রিস্ট ধর্মে, কিন্তু একেশ্বরবাদী ছিলেন না তারা। ঈশ্বরের পুত্র হিসাবে প্রভু যিশুর উপাসনা করতেন তারা। তাহলে ব্যাপটিস্ট মিশনারিরা যিশু খ্রিস্টের উপাসনা করতেন এবং তারা খ্রিস্ট ধর্মের ছিলেন, দীক্ষিত ছিলেন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সতীদাহ প্রথা ভারত থেকে তুলে দেওয়ার উদ্যোগে প্রথম কোন গভর্নর জেনারেল শুরু করেন? এটির অ্যান্সার হচ্ছে রিচার্ড কর্নওয়ালিস বা কর্নওয়ালিস। এখানে স্পেলিংটা ভুল দিয়ে দিয়েছে, এটা হবে রিচার্ড কর্নওয়ালিস। লর্ড রিচার্ড কর্নওয়ালিসলি তিনি সতীদাহ প্রথা ভারত থেকে তুলে দেওয়ার জন্য প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উদ্যোগ নিয়েছিলেন তিনি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে প্রদেশগুলিতে সতীদাহ নিষিদ্ধ আইন হয় কবে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে প্রদেশগুলিতে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন হয় কবে? এটি হয়েছিল 1829 সালে 4 ডিসেম্বর। উইলিয়াম বেন্টিক কবে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্টের গভর্নর জেনারেল হন? উইলিয়াম বেন্টিক ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্টের গভর্নর জেনারেল হন, প্রেসিডেন্সির গভর্নর জেনারেল হন 1828 খ্রিস্টাব্দে। আরেকবার বলে দিচ্ছি, লর্ড উইলিয়াম বেন্টিক 1828 সালে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির গভর্নর জেনারেল হয়েছিলেন। ভারতের গভর্নর জেনারেল ফ্রান্সিস রডন মার্কুইস অফ হেস্টিংসের শাসনকাল কবে ছিল? তার শাসনকাল ছিল 1815 থেকে 1823 সাল। এটা অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। উইলিয়াম বেন্টিকের শাসনকালে টাকির জমিদার কে ছিলেন? উইলিয়াম বেন্টিকের শাসনকালে টাকির জমিদার ছিলেন রায় কালীনাথ মুন্সি। সতীদাহ প্রথা বজায় রাখতে কার উদ্যোগে ধর্মসভা প্রতিষ্ঠিত হয়? রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদকত্বে সতীদাহ প্রথা বজায় রাখতে উদ্যোগী ধর্মসভা প্রতিষ্ঠা হয়। তাহলে এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আজ লাস্ট প্রশ্ন, কোন ভারতীয় প্রথম ইংরেজি ভাষায় প্রশস্ত শিক্ষা লাভ করেন? অ্যান্সার হচ্ছে আনন্দীরাম ঠাকুর। আনন্দীরাম ঠাকুর প্রথম ব্যক্তি যিনি ইংরেজি ভাষায় প্রশস্ত শিক্ষা লাভ করেছিলেন। তাহলে টোটাল আজকে আমরা 50টি জিকে কোশ্চেন ডিসকাস করলাম এবং কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলো বিভিন্ন এক্সামও এসেছে এবং যেগুলো মেন্স এক্সাম হয়, যেমন WBCS মেন্স, ওয়েস্ট বেঙ্গল আদার্স যে কোনো মেন্সের এক্সাম, সেই সব এক্সামে এই কোশ্চেনগুলো এসে থাকে। এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম সেগুলো সব এক্সামেই এসে থাকে, যেগুলো একটু ইজি টাইপের কোশ্চেন, সেগুলো যেমন ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আর রেলের গ্রুপ ডি, RPF এবং আদার্স যে কোনো এক্সাম দেবে তোমরা, সেই সব এক্সামে এইসব কোশ্চেন এসে থাকে। আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যদি মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। এবং এটারও PDF 2-1 দিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে দেবে। এই ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি চ্যানেলটি ভালো লাগে বা এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।